একজন ভিডিও এডিটর হিসেবে আপনার কাজ হলো ভিডিওতে ইমোশনটাকে ধরে রাখা। আপনি কিন্তু ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনার যে দর্শক রয়েছে তাদের কাছে সেই গল্পের ইমোশনটাকে কনভে করতে পারেন, ওই জায়গায় নিয়ে যেতে পারেন। ভিডিও যেহেতু আমরা একটা স্ক্রিনের মাধ্যমে দেখি, আমরা কিন্তু চাইলেই দর্শককে সশরীরে ওই জায়গায় নিয়ে যেতে পারবো না, সেখানের ফিলটা দিতে পারবো না, সেখানের স্মেলটা তাকে দেখাতে পারবো না, রাইট? তো সেই কারণে ইমোশনটাকে কাজে লাগিয়ে আমাদের ভিডিওর যে গল্প রয়েছে সেটাকে এক্সিকিউট করতে হবে। এডিটিংয়ের সময় গল্পের ইমোশনকে প্রিজার্ভ করে রাখার জন্য আপনাকে কিন্তু খুব হিসেব নিকেশ করে কাট করতে হবে। যখন কোনো কাট করছেন তখন আপনাকে চিন্তা করতে হবে, এই যে কাটটা আমি এই পয়েন্টে করছি, এটা দ্বারা কি আমার গল্পের যে ফ্লো রয়েছে সেটাতে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে, নাকি আমার যে গল্প রয়েছে সেটাকে আরও বেটার ওয়েতে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে, সেই গল্পের ফিলটাকে আরও বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে। এই সকল চিন্তা ভাবনা করে কিন্তু কাটগুলো আপনার করতে হবে। কোনো ফিল্ম যখন শ্যুট হচ্ছে সেটা কিন্তু একবারই শ্যুট হচ্ছে না, একটা সিন দেখা যায় অনেকবার টেক নেওয়া হয়, অনেকগুলো অ্যাঙ্গেল ব্যবহার করা হয়। তো দেখা যায় অ্যাক্টর যে আছে প্রত্যেকটা সিনে কিন্তু তার এক্সপ্রেশনও কিন্তু সেম থাকে না। সো আপনি যখন এডিট করছেন তখন আপনাকে মনে রাখতে হবে আপনার কাছে যে ফুটেজগুলো প্রোভাইড করা হয়েছে এগুলোকে ব্যবহার করে কিন্তু আপনার ফাইনাল একটা রেজাল্ট নিয়ে আসতে হবে। এখন সেটা কিভাবে করবেন, ইমোশনটাকে প্রিজার্ভ করে কিভাবে এডিটিংটা এগিয়ে নিয়ে আসবেন, সেটা আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে দেন এক্সিকিউট করতে হবে। সো যখন এডিট করতে বসছেন ইমোশনটাকে কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে। এরপরে চলে আসে স্টোরি। পুরো ফিল্মের ফাউন্ডেশন হলো স্টোরি। স্টোরি হলো আপনি যে ভিডিওটাকে এডিট করছেন এই ভিডিওটা কি বিষয়, সেখানে কি মেসেজ আছে, সেখানে কি গল্প বলা হয়েছে, এই বিষয়টাই কিন্তু স্টোরির কাজ। এখন স্টোরি আপনার তখনই বুঝতে পারবেন যখন সেটা নিয়ে ঘাটাঘাটি করবেন বা সেটা নিয়ে আপনার ধারণা থাকবে। এই ধারণাটা নেওয়ার জন্য প্রথমেই যেটা করতে হবে, ভিডিও এডিটের আগেই সেই স্ক্রিপ্ট সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। স্ক্রিপ্টটা কয়েকবার আপনি পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোন শটের পর কোন শট বসবে, কোনভাবে ডায়লগগুলো আসলে এক্সিকিউট করা হয়েছে, ভালো একটা ধারণা আপনার কাছে চলে আসবে। সো যখন এডিটে বসলেন তখন আপনার ওই গল্পের উপর ভিত্তি করে ডিসাইড করতে হবে যে এই ফুটেজগুলো আমি পেয়েছি, এখানে কি আদৌ এই ফুটেজটা আমার দরকার আছে কি না, এই ফুটেজটা কি আমার গল্পকে এগিয়ে নিতে সাহায্য করবে, নাকি আমার যে দর্শক রয়েছে তারা ডিস্ট্র্যাক্ট হবে। তো এই ডিসিশন নিয়ে আপনার ওই ফুটেজটা ওই জায়গায় দরকার আছে কি না সেভাবে কিন্তু বসাতে হবে। এডিটর হিসেবে কিন্তু স্টোরি সম্পর্কে ভালো ধারণা না থাকলে আপনি গল্পটাকে সুন্দরভাবে এক্সিকিউট করতে পারবেন না। রিদম এডিটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। নর্মালি আমরা রিদম বলতে কি বুঝি, নর্মালি যদি আপনি কোনো এডিটরকে জিজ্ঞেস করেন রিদম কি, সেক্ষেত্রে তারা হয়তো বলবে মিউজিকের তালে তালে কোনো ফুটেজকে বসানো। এটাও ঠিক আছে, রিদমের আন্ডারেই পড়ে, তবে এটা স্পেসিফিকভাবে ট্রেইলার কিংবা মন্টেজ ভিডিওর ক্ষেত্রে ঠিক আছে। তবে আপনি যখন কোনো গল্প বলছেন, কোনো সিনেমা, নাটক ইত্যাদি এডিট করছেন, সেই ক্ষেত্রে রিদম কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। ফিল্মের ভাষায় রিদম হলো কাটের লেন্থের প্যাটার্ন। আপনি যে প্যাটার্নে আপনার যে কাটগুলো রয়েছে বসাচ্ছেন সেটাকে রিদম বলা হয়। সাধারণভাবে আপনি যদি চিন্তা করেন যখন কোনো ভিডিও এডিট করছেন সেখানে যদি রিপিট কাট করেন সেটা কিন্তু ইন্টেন্স কোনো মোমেন্টকে কনভে করবে। যখন কোনো আপনি কাটের যে লেন্থ রয়েছে বা ডিউরেশন রয়েছে অনেক বড় রাখবেন, অনেকক্ষণ ধরে রাখবেন একটা সিঙ্গেল ফ্রেমকে, তখন কিন্তু সেটা শান্ত একটা পরিবেশের সৃষ্টি করবে। সো এই বিষয়গুলো কিন্তু আপনার ফিল্মে ব্যবহার করতে হবে। তবে এছাড়াও আর একটা প্যাটার্ন রয়েছে, সেটা হলো এভারেজ ডিউরেশন। এভারেজ ডিউরেশন ছাড়া কিন্তু আপনি এই দুইটাকে আসলে ডিফার করতে পারবেন না। সো আপনি নর্মাল যে ক্লিপগুলো দেখাচ্ছেন সেটার ডিউরেশন কত রাখবেন। সো আপনার ফিল্মের প্যাটার্ন কি, এটা কি স্লো ফেজের কোনো মুভি নাকি হাই ফেজের কোনো মুভি? যদি স্লো ফেজের মুভি হয়ে থাকে সেক্ষেত্রে এভারেজ যে ডিউরেশন রয়েছে সেটা একটু বেশি রাখতে পারেন, 6 সেকেন্ডের মতো রাখতে পারেন। যদি আপনি খুবই হাই ফেজের বা আপনি যদি ইন্টেন্স কোনো মুভি নিয়ে কাজ করেন বা নাটক নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এভারেজ যে শর্ট রয়েছে সেগুলোর ডিউরেশন আর একটু ছোট করে দিতে পারেন। নর্মালি যেটা করা হয় 4 থেকে 6 সেকেন্ডের ভিতরে কিন্তু ফ্রেমগুলোকে রাখা হয়। এর থেকে যদি বেশি রাখি, 6 সেকেন্ডের বেশি, তখন দেখা যায় যারা দর্শক রয়েছে তারা একটু বোর্ড হয়ে যেতে পারে, আপনার গল্প থেকে বেরিয়ে আসতে পারে। সো আপনার যারা দর্শক রয়েছে তাদেরকে ধরে রাখার জন্য, অডিয়েন্স রিটেনশনটাকে বেশি পাওয়ার জন্য নর্মালি 4 থেকে 6 সেকেন্ডের ভিতরে এভারেজ যে কাট রয়েছে সেগুলোকে রাখা হয়। এর থেকে যদি ইন্টেন্স কোনো মুহূর্ত আপনি বোঝাতে চান 4 সেকেন্ডের কম ডিউরেশনে রাখতে পারেন। আর যদি আপনি কাম কোনো পরিবেশকে বোঝাতে চান, শান্ত কোনো পরিবেশকে বোঝাতে চান, সেক্ষেত্রে 6 সেকেন্ডের বেশি কিন্তু আপনি রাখতে পারেন। তো এগুলো যখন আপনি বসাবেন তখন একটা প্যাটার্ন সৃষ্টি হবে, এটাই কিন্তু ইন্ডিকেট করবে আপনার এই মুভির রিদমটা। এবার কথা বলা যাক 2 ডাইমেনশনাল প্লেন অফ স্ক্রিন নিয়ে। আমরা যখন রিয়েল লাইফে কোনো কিছু দেখি সেগুলো কিন্তু 3D একটা এনভায়রনমেন্টে দেখি। তবে যখন কোনো স্ক্রিনে আমরা কোনো কিছু দেখি, কোনো মনিটরে কিংবা কোনো সিনেমা হলে পর্দায় আমরা কোনো কিছু দেখি, সেটা কিন্তু 2 ডাইমেনশনাল একটা স্ক্রিনে দেখি। সো যখন কোনো আমরা ভিডিও দেখি সেখান থেকে যদি রিয়েলিস্টিক একটা ভাইব না পাই, ওটার সাথে আমরা কানেক্ট করতে পারবো না। এডিটর হিসেবে আপনার দায়িত্ব থাকে যখন কোনো ভিডিওকে এডিট করছেন সেটা যতটা সম্ভব বাস্তবতার সাথে মিল রেখে এডিট করার। এতে করে আপনার দর্শকরা বেটার একটা এক্সপিরিয়েন্স পাবে এবং সেই কাজটি সহজ করার জন্য আপনি ব্যবহার করতে পারেন আইলাইন এবং 180 ডিগ্রি লাইন রুল।
তো আইল্যান্ড জিনিসটা কি? আমরা যখন কোনো ভিডিওতে কোনো ব্যক্তিকে দেখি কোনো কিছু নিয়ে কথা বলছে বা কোনো কিছুর দিকে তাকিয়ে আছে, তখন এডিটর হিসেবে আপনার কাজ হলো ওইটাকে সঠিকভাবে আপনার ভিউয়ারদের কাছে উপস্থাপন করা। সাপোজ আমি এখন কোনো দিকে তাকিয়ে আছি, এর পরের কোনো যদি শট আমি দেখাতে চাই, ওইখানে আপনার কোনো শট বেছে নিতে হবে যেটাতে করে মনে হয় আমি ওই দিকে তাকিয়ে আছি, যে বিষয়টা আমি দেখছি সেই জিনিসটা আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। আবার ধরেন আপনার সিনে যদি দুজন অ্যাক্টর থাকে, একজন আরেকজনের সাথে কথা বলছে, সেক্ষেত্রে তাদের যে আইল্যান্ড রয়েছে সেটা ঠিকঠাকভাবে আছে কি না, মনে হচ্ছে কি না একজন আরেকজনের সাথে কথা বলছে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। সিঙ্গেলি যখন দেখাচ্ছেন দুজন কথা বলছে, কিন্তু আপনি সিঙ্গেলে ওভার দ্য শোল্ডার একটা অ্যাঙ্গেল নিলেন, রাইট? তো সেই ক্ষেত্রে যাতে করে মনে হয় যে ব্যক্তির কথা বলছে সে সামনের ব্যক্তির সাথে কথা বলছে, সেটা প্রপার ওয়েতে সাজানো কিন্তু আপনার কাজ। সো এই আইল্যান্ড জিনিসটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আর একটা জিনিস রয়েছে, সেটা হলো 180 ডিগ্রি রুল। 180 ডিগ্রি রুলে যেটা হয়, এইটাকে ব্যবহার করে আপনি দর্শকদের বলে দেন যে সাবজেক্ট রয়েছে, যে অ্যাক্টর রয়েছে, তার অবস্থান 2D প্লেনে কোথায় রয়েছে। যদি দুজন অ্যাক্টর থাকে সেক্ষেত্রে 180 ডিগ্রি রুল দিয়ে আপনি কিন্তু একজনের বিপরীতে আরেকজনের যে অবস্থান সেটাকে নির্দেশ করাতে পারবেন। কারণ যখন আপনি কোনো সাবজেক্টকে স্থাপন করছেন, কোনো অ্যাক্টরকে স্থাপন করছেন, সেই অ্যাক্টর বরাবর একটা লাইন তৈরি করা হয় এবং সবসময় চেষ্টা করা হয় সেই লাইনের এক পাশ থেকে ভিডিও শ্যুট করার। ওই লাইনটাকে ক্রস করা যায় না। যদি ক্রস করেন সেক্ষেত্রে আসলে একটা সিনের সাথে আরেকটা সিন মিলবে না, দেখতে জিনিসটা খারাপ লাগবে, আপনাদের যারা ভিউয়ার রয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন ওই লাইনের এক সাইড থেকে যে ক্লিপগুলো রয়েছে, যে অ্যাঙ্গেলগুলো রয়েছে, সেগুলোকে বাছাই করতে। তবে আপনি যদি ডিস্ট্র্যাকশন বোঝাতে চান, আনইউজুয়াল অ্যাক্টিভিটি বোঝাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই রুলটাকে ব্রেক করতে পারেন। যে লাইনটা রয়েছে সেই লাইনের অপর পাশ থেকেও কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারেন। তো সব কিছু আসলে আপনার গল্পের প্রয়োজনে কী বিষয় বোঝাতে চান ইত্যাদি বিষয় বিবেচনা করে কিন্তু সেট করতে হবে। সর্বশেষে কথা বলা যায় 3 ডাইমেনশনাল স্পেস অফ অ্যাকশন নিয়ে। আমরা যখন কোনো ভিডিও ধারণ করি, নিশ্চয়ই একটা অ্যাঙ্গেলে ভিডিও ধারণ করি না, অনেকগুলো অ্যাঙ্গেল থাকে। তো আপনি যখন একটা অ্যাঙ্গেল থেকে আরেকটা অ্যাঙ্গেলে কাট করছেন, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি কি গল্পের প্রয়োজনে জিনিসটা কাট করছেন বা আপনি কীভাবে সেটাকে ম্যাচ করছেন। সাপোজ আমি একটা দরজা খুলছি, দরজা খোলার সময় আপনি যে অ্যাঙ্গেলটা দেখালেন, এর পরের অ্যাঙ্গেলে যদি আপনি অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখেন, আমি অ্যাগেন দরজা খুলছি, ওই জিনিসটা কিন্তু মিলবে না। তবে আমি দরজা খুলছি, ওইটা এক অ্যাঙ্গেল থেকে আপনি দেখাচ্ছেন, পরবর্তী অ্যাঙ্গেলে আপনি যদি ওটাকে ম্যাচ কাট করে নেক্সট যে সিন রয়েছে, দরজা খুলে আমি বের হচ্ছি, এরকম কোনো যদি সিন দেখান, সেটা কিন্তু সুন্দরভাবে মিলে যাবে, দর্শক সেটার সাথে কানেক্ট করতে পারবে। সো আপনারা এখানে ম্যাচ কাট ব্যবহার করতে পারেন। আরেকটা উপায় হলো কাট ইন অ্যাকশন। সাপোজ আপনি কাউকে পাঞ্চ করছেন, তো প্রথম অ্যাঙ্গেলে আপনি দেখাচ্ছেন তাকে পাঞ্চ করছেন, সেকেন্ড অ্যাঙ্গেলে যদি আপনি দেখান ইম্প্যাক্টটা, যাকে পাঞ্চ করা হয়েছে সেই ইম্প্যাক্টটা যদি দেখান, সেই দুটো কিন্তু একসাথে সুন্দরভাবে মিলে যাবে। আপনার যারা ভিউয়ার রয়েছে তাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু নষ্ট হবে না, তারা সুন্দরভাবে গল্পের সাথে কানেক্ট করতে পারবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনার কিন্তু ভিডিওটাকে কম্পাইল করতে হবে, তাতে করে যে স্টোরি রয়েছে সেই স্টোরিটাকে বেটার ওয়েতে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন।